ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 2 জুলাই, 18 আষাঢ় এবং ফার্সি 11 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আরব ও ইসলামী পরিচিতি থেকে আরব আমিরাতের দূরে সরে আসার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় 5 শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আগামী সেপ্টেম্বর থেকে ইরানে প্রতি মাসে তৈরি হবে 1 কোটি টিকা। 8 মাসের মধ্যে সবাইকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা। লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ইসরায়েলের 4টি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। সাগর পথে রাজধানীতে প্রবেশের চেষ্টা নস্যাৎ। বাংলাদেশে কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরের নদ নদীতে দ্রুত পানি বাড়ছে, আর অতিবাহিত হল কঠোর লকডাউনের দ্বিতীয় দিন। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের ব্যাপক হট্টগোল। লিখিত বক্তব্য শেষ না করেই বেরিয়ে গেছেন রাজ্যপাল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন, এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আগামী সেপ্টেম্বর মাস থেকে ইরানে প্রতি মাসে প্রায় 1 কোটি করোনার টিকা তৈরি হবে বলে জানিয়েছেন করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের মুখপাত্র আলী রেজা রাইসি। তিনি আজ আরও বলেছেন, এসব টিকা ইরানে উৎপাদিত হবে। এর মধ্যে প্রতি মাসে 70 লাখ কোভ ইরান বারাকাত, 10 লাখ পাস্তুর এবং 10 লাখ স্পুতনিক টিকা তৈরি করা হবে। ইরান এরই মধ্যে দেশের ভেতরেই রাশিয়ার স্পুতনিক টিকা তৈরির কাজ শুরু করেছে। এই মুখপাত্র আরও বলেছেন, দেশে উৎপাদিত টিকার পাশাপাশি প্রতি মাসে প্রায় 20 লাখ টিকা বিদেশ থেকে আমদানি করা হবে। এর ফলে আগামী 8 মাসের মধ্যে ইরানের সবাইকে টিকা দেয়া সম্ভব হবে। ইরানে 6 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে ইরানে আজও 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 127 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 13,836 জন। ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে 84,516 জন মারা গেছেন। ইরান বলেছে, সে দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ। কাজেই জাতিসংঘের এই বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 47তম অধিবেশনে ঘোষণা দেন জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকাই হামানে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড গত বছর এক প্রতিবেদনে জেনারেল সুলাইমানির হত্যাকাণ্ডকে স্বেচ্ছাচারী হত্যাকাণ্ড বলে যে মন্তব্য করেছিলেন, সে সম্পর্কে হামানে বলেন, ওই পরিভাষা দিয়ে এই বর্বরচিত হত্যাকাণ্ডের বর্ণনা পুরোপুরি দেওয়া সম্ভব হয়নি এবং এ কারণে জাতিসংঘ যেন বিষয়টিকে মোটেই হালকাভাবে না নেয়। ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, জেনারেল সুলাইমানি ছিলেন উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধের সম্মুখ সারির কমান্ডার এবং মানবাধিকার প্রতিষ্ঠার বীর সেনানী। কাজেই তাকে নির্বিচারে হত্যার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী হামলায় যে বা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি পারস্য উপসাগর থেকে সব বহির্শক্তি, বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি সেনা উপস্থিতি অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তিনি ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের রেউনিউ দ্বীপে ফরাসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল পিয়েরে ভেন্ডিয়ারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়ামের অবকাশে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যাডমিরাল খানজাদি বলেন, পারস্য উপসাগর এবং ওমান সাগর দীর্ঘকাল ধরে একটি স্থিতিশীল অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসলেও বিগত বৎসরগুলোতে বহির্শক্তির উপস্থিতির কারণে এখানে উত্তেজনা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন সেনা উপস্থিতির কারণে পারস্য উপসাগরীয় দেশগুলোর নৌবাহিনীগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা প্রতিষ্ঠা করা যাচ্ছে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের 4টি ড্রোন ভূপাতিত করেছে। ইরাকের সাবেরের নিউজ চ্যানেল জানিয়েছে, গতকাল সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতের মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে 4টি ইসরায়েলের ড্রোন ধ্বংস করে ইসরায়েলের।
হিজবুল্লাহর সেনারা এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়। এর বেশি কিছু জানায়নি ওই সংবাদ চ্যানেল। ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে লেবাননের জলস্থল ও আকাশসীমা লঙ্ঘন করে। আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের আকাশ ব্যবহার করে এর আগে সিরিয়াতেও হামলা চালিয়েছে তেল আবিব। লেবানন সরকার সবসময় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে অবহিত করার পাশাপাশি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। 2006 সালের 33 দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত 1701 নম্বর ইশতেহারে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না, কিন্তু ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন ও ইশতেহারকেই মেনে চলে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরের নদ নদীতে দ্রুত পানি বাড়ছে। এর ফলে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নদ নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো। বিঘ্নিত হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে এসব এলাকার সবজি ক্ষেত। এছাড়া পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তা নদীর দুই পাড় জুড়ে শুরু হয়েছে ভাঙন। এভাবে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। শুক্রবার দুপুরে নদীর হার্ট পয়েন্ট এলাকায় পানির গভীরতা রেকর্ড করা হয়েছে 12.05 সেন্টিমিটার। 36 ঘন্টায় পানি বেড়েছে 57 সেন্টিমিটার। তবে পানি প্রবাহ এখনও বিপদসীমার 1.30 সেন্টিমিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, আগামী 10-12 জুলাই পর্যন্ত পানি বাড়ার গতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদগণ বলছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপরে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় গত কয়েকদিন ধরে দেশের প্রায় সবগুলো জেলায় বৃষ্টিপাত হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশে টানা 6 দিন ধরে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 132 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 8,483 জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গত 24 ঘন্টার করোনা পরিস্থিতির তথ্য জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের লকডাউনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে 320 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। দ্বিতীয় দিনে আজ ঢাকায় সকাল থেকে মানুষের চলাচল কম ছিল বলে সংবাদদাতারা জানিয়েছেন। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কে মানুষের উপস্থিতি ছিল অনেক কম। পুলিশ বলছে, প্রধান সড়কে মানুষের ভিড় কম থাকলেও রাজধানীর অলিগলিতে মানুষের চলাচল ছিল বেশি। গলিতে আড্ডাও দিতে দেখা গেছে অনেককে। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেককেই শাস্তি দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়করা হট্টগোল করেছে। এ কারণে লিখিত বক্তব্য শেষ না করে বেরিয়ে গেছেন রাজ্যপাল। বিস্তারিত জানিয়েছেন
কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল জগদীপ ধনখড় তার লিখিত বক্তব্য শেষ না করে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেছেন। আজ শুক্রবার বেলা 2টার সময় বিধানসভায় রাজ্যপাল তার বক্তব্য শুরু করলে বিরোধী বিজেপি বিধায়করা ব্যাপক হই হট্টগোল ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের পোস্টার নিয়ে আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। ওই ঘটনাকে কেন্দ্র করে মাত্র 4 মিনিটের মধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড় বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন, যা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেন, আমরা আমাদের ব্যথা বেদনা অত্যাচারের কথা বিধানসভার মধ্যে স্লোগানের মধ্য দিয়ে এবং ছবির মধ্য দিয়ে তুলে ধরেছি এবং সত্য তো লুকানো যায় না। তাই রাজ্যপাল মহোদয় এই সোচ্চার প্রতিবাদে হয়তো বাধ্য হয়েছেন তার বক্তব্য পাঠ না করে টেবিল করে চলে আসতে। বলছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, ভাষণের কোথাও সহিংস ঘটনার উল্লেখ নেই। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন এসেছে, হাইকোর্টের মন্তব্য রয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে একটি লাইনও যদি ভাষণে লেখা হতো, তদন্ত করার কথা বলা হতো, তাহলে আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করতাম বলেও বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে মার্কিন সেনারা। প্রায় 2 দশক পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি ত্যাগ করল আগ্রাসী সেনারা। মার্কিন সেনাদের পাশাপাশি অন্য দেশের সেনারাও ঘাঁটিটি থেকে চলে গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে 50 কিলোমিটার উত্তরে বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত। সেখানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি ছিল এটি। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও নেটো বাহিনী এতদিন এই বিমান ঘাঁটি ব্যবহার করে আসছিল। আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংশ্লিষ্টতার সময় এই বিমান ঘাঁটিতে হাজার হাজার সেনার উপস্থিতি ছিল। মার্কিন প্রেসিডেন্ট সহ পদস্থ কর্মকর্তারা আফগানিস্তান সফরে গেলে ওই ঘাঁটিতে অবস্থান করতেন। মূলত বাগরাম বিমান ঘাঁটিকে কেন্দ্র করে গত 2 দশক আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা পরিচালিত হয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানের কমান্ড স্থাপিত হয় এই বিমান ঘাঁটিতেই। কারাগার হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। প্রায় 2 দশক ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে বাগরাম ঘাঁটি ছেড়েছে তারা। কানাডায় প্রচণ্ড গরমের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন স্থানে দাবানল শুরু হয়েছে। প্রদেশের লাইটন গ্রামটি পুড়ে ছাই হয়ে গেছে। আগাম সতর্কবার্তা না পেলে এই গ্রামে মৃত্যু হতো প্রায় 250 লোকের। কর্তৃপক্ষের আগাম সতর্কবার্তা পেয়ে আগুন লাগার আগে সরে পড়েছিল গ্রামবাসীরা। লাইটন গ্রামে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ বলছে পুরো গ্রাম ছায়ে পরিণত হয়েছে। প্রদেশে 24 ঘন্টায় অন্তত 62টি অগ্নিকাণ্ড হয়েছে। হিট ডোমের প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা বলছেন এর ফলে দেশটির 84 বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। কানাডায় গত 1 সপ্তাহে প্রচণ্ড গরমে অন্তত 500 জনের মৃত্যু হয়েছে। শুধু কানাডা নয়, তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলেও। মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট ও ইউক্রেনের সঙ্গে উত্তেজনা বাড়ার একই সময়ে কৃষ্ণ সাগরে নৌমহড়া চালিয়েছে রাশিয়া। কৃষ্ণ সাগরে মোতায়েন রুশ নৌবহরের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে রাশিয়ার যুদ্ধজাহাজগুলো কৃষ্ণ সাগরে তাজা গুলি ব্যবহার করে মহড়া চালিয়েছে। এ সময় রাশিয়ার 2টি বিশাল যুদ্ধজাহাজ থেকে সাগর অভিমুখে এবং আকাশে গোলা নিক্ষেপ করা হয়। ক্রিমিয়া উপত্যকায় রাশিয়া তার নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানোর পর এই নৌমহড়া চালানো হলো। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এরই মধ্যে তাদের মধ্যে বেশ কিছু নতুন চুক্তি হয়েছে।
উদ্বেগের মূল কারণ হচ্ছে ইসরায়েলের সঙ্গে এসব চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরাত একদিকে ইসলামী পরিচিতি আর অন্যদিকে আরব পরিচিতি থেকে নিজেদেরকে ক্রমে দূরে ঠেলে দিচ্ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করে সেদেশে ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করেছেন। এ সংক্রান্ত খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে আমরা আগেই জেনেছি। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর আমিরাত সফরকালে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে নতুন চুক্তি হয়েছে। উদ্বেগের মূল কারণ হচ্ছে ইসরায়েলের সঙ্গে এসব চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরাত একদিকে ইসলামী পরিচিতি থেকে এবং অন্যদিকে আরব পরিচিতি থেকে নিজেদেরকে ক্রমেই দূরে ঠেলে দিচ্ছে। গত বছর 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত একটি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী গত মাসের 29 তারিখে ইসরায়েল আবুধাবিতে তাদের দূতাবাস উদ্বোধন করে। আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস উদ্বোধনের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 2020 সালের সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত তেল আবিব ও আবুধাবির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 12টি চুক্তি হয়েছে। বাস্তবতা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার বহুদিন ধরে আরব ও ইসলামী পরিচিতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে এবং দখলদার ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী লাপিদের আমিরাত সফরের আগেই ইসরায়েলের অনেক কর্মকর্তা দফায় দফায় আবুধাবি সফর করেছিলেন, কিন্তু ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লাপিদের এটাই প্রথম আমিরাত সফর। আরেকটি বিষয় হচ্ছে আমিরাত সরকার এমন সময় দখলদার ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিল যখন আমিরাতের জনগণ এ ধরনের সম্পর্কের প্রচণ্ড বিরোধী। এক জনমত জরিপে দেখা গেছে আমিরাতের প্রায় 80% নাগরিক ইসরায়েলের সঙ্গে খেলাধুলা সহ যে কোনো সম্পর্কের বিরোধী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমিরাত এমন সময়ে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল যখন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে নজিরবিহীন সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পূর্ব বাইতুল মোকাদ্দাসের সালওয়ান এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে। আরব দেশগুলো সহ জাতিসংঘ মহাসচিবও ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। রাজধানীতে কঠোর বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনীয় রাস্তায় বের হওয়ায় 5 শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন অতিক্রম হয়েছে। আজ শুক্রবার ছুটির দিন, সকাল থেকেই আষাঢ়ের বৃষ্টি, রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৃষ্টি উপেক্ষা করেই চেকপোস্ট বসিয়ে তল্লাশি ছাড়াও রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি। পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। রাজধানীতে কঠোর বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া 5 শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সাথে যে সকল বেসামরিক প্রশাসন রয়েছেন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজেপি সকলের সাথে একত্রিতভাবে একটা জয়েন্ট এফোর্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা এবং লকডাউনটা কার্যকর করা। আমরা চেষ্টা করছি বিনা কারণে যারা বেরোচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে, এবং আমরা ভ্যালিড আইডি কার্ড এবং ড্রাইভিং ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছি, ভেরিফাই করছি। ইফ ফাউন্ড ভেরিফাইড তাহলে ছেড়ে দিচ্ছি, আর যদি আদারওয়াইজ হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এদিকে কঠিন লকডাউন এবং বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন দিন আনি দিন খাই অবস্থার মানুষেরা। বৃষ্টির কারণে স্যার আমরা মনে করেন যে সকালে বের হয়েছি, শুক্রবার বৃষ্টির কারণে বসে আছি, লোকজন নাই, আমাদের মনে করেন যে খুব সমস্যা। বৃষ্টিতে তো খ্যাপ নাই। তাছাড়া লকডাউনের কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও নিত্যপণ্যের দাম বাড়তি। রাজধানীর বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির।
বিক্রেতারা বলছেন কঠিন লকডাউনের কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এদিকে দেশে করোনায় একদিনে আরও 132 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 8,483 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার পাওয়া গেছে 28.27%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.59%। ওদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বা উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম সংকটের কারণে বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত 13 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত 10 জনের অবস্থা খুবই সংকটাপন্ন। এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় করোনা রোগীর চিকিৎসার জন্য শয্যা সংখ্যা মাত্র 1,193টি। এই বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 27 জনের, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,201 জন। ফলে হাসপাতালে চিকিৎসার জন্য চলছে হাহাকার। এদিকে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা প্রদানের উদ্দেশ্যে আজ থেকে শুরু হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর রেজিস্ট্রেশন। তবে প্রথম দিনেই রেজিস্ট্রেশন করতে এসে সার্ভার জটিলতায় ভোগান্তির শিকার হতে হয়েছে দূর দূরান্ত থেকে আসা প্রবাসগামী কর্মীদের। প্রতিবেদনটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের পর